ডেথ, দুটো টার্মের মধ্যে পার্থক্যটা একটু দেখো, লেখা আছে sudden cessation of cardiac activity with hemodynamic collapse. If an intervention, CPR, defibrillation, whatever might be, restore the circulation, the event is referred to sudden cardiac arrest. একটু সানাল্লাহ অনেক আমি তুমি দাও তথ্য দাও। হ্যাঁ ভাই, আমি একটা ক্লাসে ওই আমাদের কাছে নিয়ে ধরে যাবে, আপনার ম্যানেজ করে, ঠিক আছে? ওকে, তাহলে এই দেখো, তাহলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলো সাডেন অ্যান্ড রিভার্সিবল লস, এই শব্দটা থাকতে হবে, সাডেন রিভার্সিবল লস অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। ডেফিনেশনে এই রিভার্সিবল থাকতে হবে, সাডেন রিভার্সিবল। আর 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 কোন বইয়ে ট্রানজিয়েন্ট শব্দটা আছে, ট্রানজিয়েন্ট মানে তো রিভার্সিবল। যেমন if uncorrected and arrest event leads to death and is then referred to sudden cardiac death. তাহলে ডেথের ডেফিনেশনে কি হবে? আনএক্সপেক্টেড abrupt natural death from cardiac causes. হ্যাঁ টিচার বলেন, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে বলি আপনাকে। আপনারা 16 জন মাস, 16টা মাস, 16টা পিপি, 16টা করে প্রত্যেকে একটা করে পাবেন। আর স্টাফরা মাস্ক পাবে 5টা করে, বাকি জিনিস একটা করেই পাবে। গাউন একটা, গগলস একটা, মেসেজ একটা, মাস্ক পাবে 5টা করে। তাইলে আমি আর বাকি মাস্ক 20টা না, এটা ভুল করছে। মাস্ক পাবেন আপনি 36টা, 20টা মাস্ক করে নেবে, 16টা মাস্ক আপনারা নেবেন। আর গাউন পাবেন আপনি 20টা, আপনার গাউন 20টা দিচ্ছে, মাস্ক ভুল হচ্ছে, এইটাই ভুল হচ্ছে। গাউন গুলো আপনি ফেরত দিয়ে মাস্ক নেন। হ্যাঁ, আর গাউনগুলো ফেরত দেন, আপনি 16টা মাস্ক ফেরত, 16টা গাউন ফেরত দেন, আমার ডাক্তার দেখে দিব আমি। মাস্ক আপনি 36 নেবেন না, গাউন নেবেন, গাউন নেবেন না, মাস্ক আপনি 36 নেবেন, 20টা মাস্ক স্টাফের, 16টা মাস্ক আপনার, ঠিক আছে? আমার অগস্টের পেজে ডাক্তারদের জন্য এগুলো আনা, আপনি আমাকে এগুলো ফেরত দিন আপনি, ঠিক আছে? আর মাস্ক আপনি 20টা মাস্ক না, 20টা, একটু বুঝেন, আপনি লেখেন, ভুল করতেছেন আপনি। সেই নার্সদের জন্য 16 জন নার্সের জন্য 16টা করে মাস্ক, গাউন, গ্লাভস, সবকিছু 16টা করে। স্টাফদের জন্য, ওয়ার্ডের জন্য মাস্ক শুধু 20টা নেবেন, 5টা করে প্রত্যেকে দিবেন। আর গাউন, গগলস, ফেস ক্রিম একটা করে পাবেন, 5টা করে। ওরা যদি ডেলি, হ্যাঁ ওরা যদি ডেলি ডিউটি করে, এই জন্য 5টা করে পাবে, 5টা 1 মাসের জন্য। আর আপনাদেরকে 15 দিনের জন্য দিচ্ছি, আপনাদেরকে পরে আবার মাস্ক দিব, মাস্ক আমি আবার দিব 15 দিন পরে, আপনাদের একটু চেঞ্জ হয়ে যায়, তো চেঞ্জ যারা ডিউটি থাকবে ওদেরকে আবার দিব আমি একটা করে। মাসে আপনারা 2টা করে মাস্ক পাবেন, মাসে 2টা করে আপনারা মাস্ক পাবেন। 15 দিন পরে আবার আপনি আমার থেকে 15টা মাস্ক দিবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আপনি একটু বুঝে একটা বুঝে নেন, ঠিক আছে? সরি ভাইয়া, এগুলো একের পরে আছে। আচ্ছা, তাহলে ডেথের ব্যাপারটা ডেফিনিশন, ইট আনএক্সপেক্টেড অ্যাব্রাপ্ট ন্যাচারাল ডেথ ফ্রম কার্ডিয়াক কজেস উইদিন 1 hour অফ সিম্পটম অনসেট। আনএক্সপেক্টেড শব্দটা এক্সপ্লেনেশন হলো তার প্রিভিয়াস কোনো এরকম ডেথ হওয়ার মতো লিডিং কোনো কজ জানা ছিল না। আমার যদি আইসিএম জানা থাকে, এটা দ্যাট ইজ নট সাডেন কার্ডিয়াক ডেথ। আমার যদি আগে অ্যারিথমিয়া জানা থাকে, তার এমআই ছিল EF 30%, তার আনএক্সপেক্টেড না, তার সাডেন ডেথ হতে পারে, আমরা জানি। কিন্তু জানা ছিল না, ওদের আমরা বলবো। তো মরফোলজিক্যাল প্যাটার্ন কার্ডিয়াক অ্যারেস্ট এই প্রশ্ন করা হয় অনেক সময়। এখানে দেখো, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার ঠিক আছে, মনোমরফিক বিটি, পলিমরফিক বিটি, বিএফ অ্যাসিস্টোল পালসেস অ্যাক্টিভিটি। তাহলে বিটি আমরা সংক্ষেপে বলি, চারটা কথা বলি, বিটি, বিএফ, অ্যাসিস্টোল, পালসেস, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এই চারটা হলো মরফোলজিক্যাল প্যাটার্ন অ্যারেস্টের। ডেথের ভিতরে 15% অফ অল ডেথ, খেয়াল করো, এটা কিন্তু আমেরিকান ডাটা, ইউরোপিয়ান আমেরিকান ডাটা। এটা এখন আমেরিকান ডাটায় বাংলাদেশে তো কোনো হিসাব নাই, আল্লাহ আল্লাহ নিয়ে যায়। বাংলাদেশে বলে যারা নিয়ে এটা কাজ করে, ওদের বক্তব্য হলো রোড অ্যাক্সিডেন্টে আমাদের হাইয়েস্ট ডেথ, এর চেয়ে বেশি ডেথ সাডেন কার্ডিয়াক ডেথ, যেটা আমাদের জানা নাই, আমরা ডাটা নাই যেহেতু বলতে পারিনি, আমরা রোড অ্যাক্সিডেন্টে হাইয়েস্ট করে রাখছি। বাট আমেরিকার মতো জায়গাতে বলতেছে সাডেন ডেথ হলো হাইয়েস্ট কজ অফ ডেথ, সিঙ্গেল কজ অফ ডেথ, whereas incidence 1 to 2 per 1000 each year.
আমি সংক্ষেপে বলি, মোর দেন 2/3 of the patients who die suddenly, হ্যাঁ, consider low risk either or no cause. বেশিরভাগই কোনো জানা নাই, 2/3 কোনো কারণ জানা থাকে না, সাডেন ডেথ হয়। তাদের পরে পোস্টমর্টম অটোপসি করে কারণ বের করতে হয় কেন মারা গেল সাডেন। এটিওলজিতে দেখা গেছে 80% করোনারি ডিজিজ, নন ইসকেমিক কার্ডিওপ্যাথি আর ক্যানোলোপ্যাথি, এই কজগুলো দেখা, এই মেনলি এই তিনটেই, এই কয়েকটা দেখা গেছে, করোনারি ডিজিজ, নন ইসকেমিক কার্ডিওপ্যাথি আর ক্যানোলোপ্যাথি। ক্যানোলোপ্যাথির দু একটা এক্সাম্পল বলো তো, কে বলতে পারবে? লং কিউটি সিনড্রোম। লং কিউটি সিনড্রোম, ফাইন। আর ব্রুগাদা, লং কিউটি, শর্ট কিউটি, এগুলো। আচ্ছা, এখন যদি ম্যানেজমেন্টে যাই, rapid recovery effort is critical. The time between the onset of symptom and resuscitation has a dramatic role. Irreversible brain damage begins within 5 minutes of arrest. আচ্ছা, এখানে initial assessment make sure the scene is safe before approaching the individual. Scene safety must. The first assessment is whether they are conscious and unconscious. If unconscious, start BLS survey. Move to SLS survey. If conscious, start with SLS. Unconscious হলে আমার দেরি করার সময় নাই, যে সব কাছে রিগেন করে গেছে তখন আমি SLS জন্য খোঁজ করবো। আবার যে আনকনসিয়াস পড়ে রয়েছে তখন আর খোঁজ করার সময় দেওয়া যাবে না, আমি BLS শুরু করে দিই। আচ্ছা, SLS কি জিনিস? Advanced cardiac life support refers to set of clinical interventions for the urgent treatment of cardiac arrest, stroke, and other life-threatening medical emergencies. Set of clinical interventions for the urgent treatment of cardiac arrest, stroke, and other life-threatening medical emergencies. Very different. Set of clinical interventions. Resuscitation definition key: life-saving emergency procedure that consists of chest compression and artificial ventilation to maintain circulatory flow and oxygenation during cardiac arrest. Chest compression and artificial ventilation. Then the chain of survival. Successful resuscitation requires, এই জিনিসগুলো তোমরা জানো, জাস্ট আমি একটা অনেকেই জানো, যে কোনো জায়গায় যদি কারো বুঝতে হয় কনফিউশন হয় আমাকে ইন্টারাপ্ট করবা আমার সাথে। Chain of survival की successful resuscitation requires integrated set of coordinated actions, which is represented as chain of survival. Immediate recognition, early CPR, effective advanced life support. হ্যাঁ, সুমন পাইছেন, মাস্ক পাইছেন? আচ্ছা, ঠিক আছে, আমার চেম্বারে দিয়ে রাখছি, আমার চেম্বারে দিয়ে দিতে পারলে ভালো হয়। আমি যে যাকে দিব ওদেরকে কালকে লাগবে, কালকে দিলে আমি আবার ওদেরকে প্রত্যেকটা করবো। আর তাহলে ইমিডিয়েট রিকগনিশন, আর্লি CPR, রেপিড ডিফিব্রিলেশন, ইফেক্টিভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট, আর পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার, এটা চেইন অফ সার্ভাইভাল। এখানে ইন হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট আর আউট অফ হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট দুইটার প্রোটোকল দেখো। ইন হসপিটালে তো আমাদের জানা আছে রুগীটা খারাপ হতে পারে, আগে সার্ভিলেন্স প্রিভেনশন, আগে তুই প্রিভেন্টিভ মেজার ইন হসপিটালে। আর যদি আর্লি যখন আমরা নার্স ডিটেক্ট করলো, রিকগনিশন, অ্যাক্টিভ ইমার্জেন্সি সিস্টেম, CPR, ডিফিব্রিলেশন, অ্যাডভান্স লাইফ সাপোর্ট কবে যায় লাগে। আউট অফ হসপিটালে তাহলে আর আমাদের তো জানা নাই, হঠাৎ করে রাস্তায় পড়ে গেল, তাহলে রিকগনিশন, CPR, AED এলাবোরেশন কি? অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। ইন্টারনাল কোনটা? ইন্টারনাল করে দিই। আর অটোমেটেড
যে ডিসি শক দিই ডিসিতে, ওটা ম্যানুয়াল। আর অটোমেটেডটা টেস্ট লাগাই দিলে সেই ডিটেক্ট করবে, সেই ডিজাইন করবে কত জুলে দিবে, আইডেন্টিফাই রিদম আইডেন্টিফাই করা, শকের জুল ডিফাইন করা, ডিবি বিল্ড করা, পুরোটাই তার কাজ। এই জন্য অটোমেটেড, এই জন্য এটা ল্যামেনও ব্যবহার করতে পারে, যে কোনো জায়গায় রাখা দেওয়া হয়, এয়ারপোর্টে স্টেশনে রেখে দেওয়া হয়, সাধারণ মানুষও এটা ব্যবহার করতে পারে। আর যেটা আমাদের সিসিউতে এটা আমাদের এটা ম্যানুয়াল, যে এক্সপার্টটা ব্যবহার করতে। রেপিড ডিফিব্রিলেশন আর বেসিক অ্যাডভান্স ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স দ্বারা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস অ্যাক্টিভেট হবে, অ্যাডভান্স লাইফ প্রয়োজনে দেওয়া হবে। তাহলে ইন হসপিটাল আর আউট অফ হসপিটাল। ইন হসপিটাল নিয়ে এখানে রিকগনিশন নিয়ে কিছু কথা আছে। এটা মজার অভিজ্ঞতা তোমাদেরও থাকতে পারে যারা ক্রিটিক্যাল কেয়ারে কাজ করো। আমরা যখন আইসিইউতে কাজ করতাম তখন এরকম হচ্ছিল যে সিস্টার হঠাৎ করে বলে যে অ্যারেস্টে চলে গেছে, অ্যাসিস্ট হয়ে গেছে, রুগী ঘুমাচ্ছে, অ্যাস হয়ে গেছে। সিপিআর শুরু করতে গিয়ে দেখলাম রুগী লাফায় উঠছে। ঘটনা হচ্ছে যে রুগী যে ঘুমাইছে তার চেস্ট ছড়ে গেছে, বুঝছো, চেস্ট ছড়ে গেছে, মনিটরে দেখাচ্ছে স্ট্রেট লাইন, সিস্টারও চোখে ঝুলু বললো যে অ্যাসিস্ট হয়ে গেছে। তারপর উঠে গিয়ে সিপিআর লাগাই দিচ্ছে, পরে দেখে রুগী লাফায় উঠতেছে। এই জন্য আগে রিকগনিশনটা ভাইটাল, এমন সিপিআর শুরু করার আগে আসলে ঠিক আছে কিনা, চেস্ট লিড ঠিক আছে কিনা, এটা দেখা ভাইটাল। আচ্ছা, বেসিক লাইফ সাপোর্ট। এখন এখানে কথাগুলো দেখো, আমি এসএলএস টা আগে বললাম, বিএলএস নিয়ে একটু বেশি কথা বলবো এই জন্য। তাহলে দেখো, আউট অফ হসপিটাল সেটিং এ purpose is to maintain a minimum level of blood circulation to vital organs until ROSC কে বলতে পারবা? ROSC আচ্ছা, পরে আসবে, পরে বলতেছি, দেখবা অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিএলএস। হ্যাঁ, আর 4 স্টেপ, ট্যাকের রেসপন্সিভনেস, শাউট ফর হেল্প। তাহলে 4টা কথা, বিএলএস এর 4টা কথা দেখো, রেসপন্সিভনেস, শাউট ফর হেল্প, চেক পালস এন্ড ব্রিদিং, আর ডিফিব্রিলেশন। তাহলে এই 4টা কথা এখানে। তাহলে আমাদের শুরুতে কি করলাম, চেইন অফ সার্ভাইভাল আমরা রিকগনাইজ করলাম, আর্লি সিপিআর দিলাম, আমরা ডিফিব্রিলেশন কল করলাম, অ্যাডভান্স র্যাপিড দিলাম। তাহলে এই জিনিসটা হলো আগে আমাদের ছিল এবিসি, আর এখন বলতেছে সিএবি। সিএবিতে এবিসি থেকে সিএবিতে যাওয়ার শিফট করার সুইচ করার কারণটা বলতে পারবো কেউ? হ্যাঁ, এবিসি থেকে সিএবিতে সুইচ করার কারণটা বলতে পারবো কেউ? অ্যাকচুয়ালি মনে হয় সার্কুলেশন আগে সিচুয়েশন করে। সার্কুলেশনটা কারণ আমি যদি এয়ারওয়ে দিলাম তার সার্কুলেশন এস্টাবলিশ না, তাহলে তো আমার এই এয়ারওয়ে কোনো লাভ নাই। আমি যদি 2 মিনিট সময় নষ্ট করলাম এয়ারওয়ে এস্টাবলিশ করতে, যদি এয়ারওয়ে ক্লিয়ার থাকে, এয়ারওয়ে যদি কোনো অবস্টাকল থাকে এটা তো রিমুভ করতে হবে। এয়ারওয়ে যদি ক্লিয়ার থাকে তাহলে আমার ভেন্টিলেশন মেনটেন করতে আমার এটা প্রয়োজন নাই। এই জন্যই কথাটা এখানে আসছিল যে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন, আনটিল রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন। যদি তার আমি to level minimum level of circulation to the vital organs until return of spontaneous circulation, যে আমি সিপিআর দিয়ে তাকে ফিরে ওকে তার কার্ডিয়াক পালস পাওয়া যাচ্ছে, কার্ডিয়াক পালস শুরু হয়েছে, ওকে, অথবা আমি আনটিল তার এসএলএস আমি যাবো, ততক্ষণ পর্যন্ত তাকে আমি বিএলএস এ চালাই যাবো। এই জন্য বলতে আগে সার্কুলেশনটা এস্টাবলিশ করা, কম্প্রেশন, দেন এয়ারওয়ে, দেন ব্রিদিং। এয়ারওয়ে দেখবো এয়ারওয়ে কি অবস্থা, তারপর ব্রিদিং টেন্স কন্টিনিউ করবো। The emphasis on the early initiation of chest compression without delay of airway assessment or rescue breathing has resulted in improved outcome. Then BLS এর কি করব, হ্যান্ড প্লেসমেন্ট কোথায় হবে, two hand on the lower half of the sternum. Children 1 or
two hands on the lower half of the sternum. And this is infant two fingers or two thumbs, depending on the number of breath square. Chest compression at a rate of 100 to 120 per minute at a depth of adult 5 to 6 centimeter, half of the chest wall depth, chest depth. Children or infant, 1/3 of the endometrial diameter. Full chest recoil is between compression to promote cardiac filling. কেন সেটা হওয়ার জন্য একটা ফুল রিকোয়েল সুযোগ দেওয়া লাগবে, চাপ দিয়ে ধরে রাখবো না, ছেড়ে দিব। Compression ratio, ventilation ratio 30:2, children or infant 30:2, 1/2, children এর ক্ষেত্রে আবার 15:2, যদি more than 1/2 হয়। হ্যাঁ, ব্রিদিংটা বাড়াতে হবে। অ্যাডাল্টে সার্কুলেশনটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব দিচ্ছে, ফ্রিকোয়েন্সিটা বেশি গুরুত্ব দিচ্ছে। Interaction of chest compression, including pre and post AED shocks, should be as short as possible. AED লাগাতে সময় দিতে হবে, তাই না? Individuals with an advanced airway should receive uninterrupted chest compression with ventilation at a rate of 1 every 6 seconds. মিনিটে 10টা বা 12টা করে ব্রেথ সেট করে দিব, অথবা ম্যানুয়ালি যদি দেয়, যদি এয়ারওয়ে এস্টাবলিশ করে দেয়, ইডি টিউব আমি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমি আর ওই যে 30টার পরে যে 2টার জন্য গ্যাপ দিব, ওই গ্যাপ দিব না। আমি কন্টিনিউয়াস আমি চেস্ট কম্প্রেশন চালিয়ে যাব, ফাঁকে ফাঁকে আমি মিনিটে 10টা থেকে 12টা ব্রেথ দিব, মিনিটে 10 থেকে 12টা, 6 সেকেন্ডে একটা। ডান দিকে দেখো, এই যে ইয়াটা হাতটা এরকম লক্স থাকবে এবং এলবো শুড বি স্ট্রেইট, এলবো শুড বি স্ট্রেইট। আমি প্রথমে ক্যারোটিড দেখলাম, ক্যারোটিড নাই, আমি জিপি স্টার্নামের উপরে যে আঙ্গুল দিয়ে আমি স্টার্নামকে আইডেন্টিফাই করলাম, লোয়ার পার্ট অফ দ্য স্টার্নাম, ওখানে আমি কম্প্রেস করব উইথ লফট হ্যান্ড বা রিস্ট দিয়ে কম্প্রেস করব। আর এলবো শুড বি স্ট্রেইট। আমার চেস্ট ওয়াল পুরা রুগীর উপর রুগীর উপর আমি ঝুঁকে পড়বো, হাত দিয়ে না, বুকদনের মতো না, আমার শরীর ঝুঁকে পড়বে, শরীর ঝুঁকবে। আমার হিঞ্জ পয়েন্ট হবে কোমর, হিঞ্জ পয়েন্ট হবে কোমর। আবার যদি আমি ভার্টেব্রাল কলামকে হিঞ্জ পয়েন্ট বানাই থোরাসিক লেভেলে, তাহলে ব্যথা হয়ে যাবে শরীর। কোমরকে হিঞ্জ পয়েন্ট বানায় কম্প্রেস করবো। এয়ারওয়ে করার জন্য হেড টিল্ট, চিন লিফট or jaw thrust. তিনটা কথা বলে, head tilt, chin lift, jaw thrust. In addition to export the airway for foreign bodies, dentures and remove them, consider oropharyngeal tube placement. Healthcare providers should open the airway, give the rescue breath with chest compression. এখানে head tilt, chin lift, এটা মাথাটা নিচের দিকে যাবে, চিনটা উপরের দিকে যাবে। head tilt, chin lift, তাহলে এয়ারওয়েটা স্ট্রেট লাইন হয়। Rescue breath mouth to mouth, deliver each rescue। এখানে কথা আছে, এই রেস্কিউ ব্রেথ যেটা আগে বলতো, এখন এত ইনফেকশন ডিজিজের কারণে এটা বেশি এনকারেজ করে না, কারণ রেস্কিউয়ার যে তার নিজের প্রোটেকশন ফার্স্ট। আমরা এসএলএস বিএলএস দিয়ে সার্ভাইভাল কয়জন করতে পারবো জানি না, কত 10-20%, কিন্তু রেস্কিউয়ার নিজে তো আমরা আরেকজনকে অ্যালাইভ পার্সনকে আমরা রিস্কে ফেলাতে পারবো না। এই জন্য রেস্কিউ ব্রেথ মাউথ টু মাউথ ব্রেথটা এটা বেশি এনকারেজ করে না এখন। ডেলিভারি ইজ রেস্কিউ ব্রেথ ওভার 1 সেকেন্ড, 1 সেকেন্ড ধরে জুড়ে ব্লো করা অথবা ডায়াগমাস ভেন্টিলেশন করা। গিভ এ সাফিসিয়েন্ট টার্ন ভলিউম টু ভিজিবল চেস্ট রাইজ উইথ এ কম্প্রেশন অফ টু ভেন্টিলেশন রেশিও 30, যেটা আমাকে বলছি। ব্রিদিং ডিভাইস, পাস্টিল এয়ারওয়ে, oropharyngeal airway, esophageal obturators, laryngeal mask airway, লামা যেটা বলে এরকম, esophageal কে ব্লক করে, শুধু আমি larynx-এ দেবো। আমবু ব্যাগ, ইউজুয়াল মেথড, AED টিউব, head tilt, chin lift, এটা মেকানিজম দেখো। আচ্ছা, আমি ওই ছবিটা কোথায়, এই মাস্কটা, মাউথ টু মাউথ ভেন্টিলেশনটা, এটাকে ব্যাপারে কিন্তু কষাস করব। তাদের এই প্রোটেক্টিভ শিল্ড আছে,
এখানে প্রোটেক্টিভ এখানে ফিল্টার আছে, এই জন্য তারা দিতে পারে। এটা আমাদের নাই। এটা যদি থাকে নিজেকে নিজেকে প্রোটেক্ট করে তারপর দেওয়া। একটা গজ রেখে দিলাম, এটা করা যাবে না কিন্তু। এখন তো নিজের লোক হলে এটা উদ্দেশ্য হলো জানা, যদি নিজের লোক আমার ঘরে হয়েছে, আমার আব্বা আম্মার হয়েছে, তখন তুমি মাউথ টু মাউথ দাও। আননোন পার্সনকে মাউথ টু মাউথ দিতে যায় না, দরকার নাই। নিজেকে রিস্ক, প্রথম হলো সেফটি। হ্যাঁ, সেফটি ফার্স্ট, সিন সেফটি, যাতে দিতে গিয়ে একবার নিজে বিপদে না পড়ে। এটা 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 দিতে পারো যদি সিস্টেমে থাকে। আদারওয়াইজ নিজে দিতে গিয়ে ব্রেড দিতে গিয়ে ঝামেলায় পড়বো না। ঠিক আছে, তাহলে এলো কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা ডিফিব্রিলেটর আইডেন্টিফাই করতে পারি। আর এটা হলো ইন হসপিটালের জন্য, যখন আমি সেন্টারে চলে এসেছি তখন ইপিরিফিন দিলাম, ম্যাট্রোপিন দিলাম, সোডিয়াম বাইকার্বনেট দিলাম। আমাদের রাস্তায় করা সম্ভব না। বিএলএস এর পরে তারপর আমরা এটাতে যাবো। বিএলএস এর যদি ডিপার্টমেন্টও হয় সেইটা কাজ। চেস্ট কম্প্রেশন ব্রিদিং এর পরে আমরা এই ড্রাগগুলো দিতে পারি। আর তার আগে আইডেন্টিফাই করতে হবে ইয়েটা, রিদম আইডেন্টিফিকেশন করা, ওই 4টা ফরম্যাটের কোনটাতে আছে। আচ্ছা, তাহলে আমরা সিম্পল এলিগেন্টলি প্রথম আনরেস্ট্রিকশন অফ নো ব্রিদিং অর অনলি গ্যাসিং, অ্যাক্টিভেট ইমার্জেন্সি রেসপন্স আমি কল করলাম। কল করে আমি চিপে শুরু করে দিলাম। মনিটর রিদম, শক ইজ নিডেড, রিপিট আফটার 2 মিনিট। 2 মিনিট পর্যন্ত রিপিট করে আবার দেখলাম। এর ভিতরে আমার 2-4 মিনিটের ভিতরে ওদের দেশে চলে আসে, আমাদের দেশে সম্ভব নয়। যদি বাইরে আউট অফ হসপিটাল হয়, আমাদের একটু তো অনেক সময় লেগে যায়। ততক্ষণ চালা যায়, 2 মিনিট পর পর চালা যাওয়া। ওয়ান রেস্কিউয়ার যদি থাকে, একজন যদি থাকে, তাহলে কি হবে, আগে নিজে সেফটি। আবার বলছে বি সেফ, be sure you do not become injured yourself. Move out of traffic, water and dry the person. আগে রুগীকে যে পেশেন্ট আছে তাকে সেভ করো, নিজেকে সেভ করো, দেন অ্যাসেস, চেক দি পারসন, টক দেম লাউডলি। আপনি কেমন আছেন? হ্যালো, কি করতেছেন? আমার গ্রামের লোকলে আর ইউ ওকে, এই যে আমরা যখন অভিনয় করি না প্র্যাকটিক্যালি, যখন রুগীকে প্র্যাকটিস দেখা হয়, তখন ধরুন শীতে তোমাকে হসপিটালে বললো তুমি যাও, আর ইউ ওকে মুখস্থ কথাটা বলার দরকার নাই, ওনাকে ডাকো, বাংলা ভাষায় ডাকো, যে রেসপন্স করবে। চোখ খুলেন, কেমন আছেন? কেমন, আমরা এই ভাষাগুলো বলবো। চোখ খুলেন দেখি, হা করেন, কেমন আছেন? আচ্ছা, বিগিন চেস্ট কম্প্রেশন। আচ্ছা, তারপরে সিটি পার্সন ইজ ব্রিদিং। ব্রিদিং চেক করতে, ব্রিদিং চেক করে কিভাবে সেটা বলো। ব্রিদিং চেক করে কিভাবে, ব্রিদিং চেক কিভাবে চেক করে? হ্যালো, বুঝবেন কেমন আছেন? ভালো আছি না, আলহামদুলিল্লাহ। বুঝবেন, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, কথা বলা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ব্রিদিং কিভাবে চেক করে, কে বলবে? জাস্ট মুভমেন্ট দেখি। চেস্ট মুভমেন্ট আর তো নর্মালি যেটা নাকের সামনে হাত রেখে যেটা বাতাস মানে এয়ার মুভমেন্ট আছে কিনা দেখা হয়, সেভাবে কি দেখা? এটা এটা বাতাস খুব না, এটা আমরা আগে যেটা বলা হতো। এখন তো ইনফেকশন ডিজিজ এত হয়ে গেছে, ওই প্রসিডিউর গুলো কতটুকু ভ্যালিড হবে, নতুন নতুন প্রোটোকল তৈরি করতে হবে। আগে ছিল দ্রুত আমরা মুখের কাছে কান নিয়ে দিতাম, মুখের কাছে কান নিয়ে একদিকে শুনতাম তার ব্রিদিং গুলো কানে লাগে কিনা, মুখে তার, আমার মুখে তার বাতাস লাগে কিনা, আর ওই বাঁকা হয়ে তার চেস্ট ওয়াল দেখতাম। একসাথে আমার 2টা কাজ হয়ে যেত খুব দ্রুত। উইদিন মিনিট আমাকে ডিসিশন নিতে হবে পেশেন্ট ব্রিদিং আছে কিনা, উইদিন সেকেন্ড আমাকে ডিসিশন নিতে হবে। মুখের কাছে জাস্ট আমি ওকে চেকিং দিলাম, চেকিং কোন রেসপন্স নাই, আমি তার রোগীর মাথার কাছে মুখের কাছে কান নিয়ে গেলাম, শুনলাম, আর ওই দিলাম চেস্ট ওয়াল দেখলাম তার যে মুখ করে কিনা। এখন এই যে মুখের কাছে কান নেওয়া, আমি মুখের কাছে মুখ নিয়ে আমি ফিল করার চেষ্টা করতেছি, এই জিনিসটা, এগুলো বোধহয় প্রোটোকল রিডিজাইন হবে এখন বর্তমান দিন, আপকামিং ডেজ গুলোতে। মুখের কাছে কান নিয়ে দেখার কথা আর কি। দেখো, চেস্ট মুভমেন্ট দেখা, আর কানে মুখের কাছে ব্রিদিং ফিল করার চেষ্টা করা, নিজেকে চেক করে যেভাবে পারা যায় চাই দেখবার। আচ্ছা, তারপরে চেক পাউস, ক্যারোটিড পাউস দেখবো আমরা এখানে। যদি না থাকে বিগিন চেস্ট কম্প্রেশন, ডেলিভারিং ব্যাক।
কল ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, সেন্ড সামওয়ান, কাউকে পাঠায় দাও, আপনি ডাকে আনেন। যদি অ্যালোন পাওয়ারফুল হ্যাভ ওয়াইল অ্যাসিস্টিং অর ব্রিদিং, যদি তখন যখন আমি ব্রিদিং চেক করতেছি তখনই চিল্লাচিল্লি করা যে আসেন, ওকে পড়ে গেছে, ডাকবো সিস্টারকে, ডাকবো নার্স, ইন হসপিটাল হয়, আউট অফ হসপিটালে এক্টিভ করে চেষ্টা করা। যদি এই আইডি পাওয়া যায়, অ্যাডাল্ট আইডি, আইডি তো ডিকটেট করে। আইডি দেখছো, ব্যবহার করছো কেউ? না। ফিজিক্যালি কি প্র্যাকটিক্যালি কেউ দেখছো আইডি? আইডিটা ইউটিউবে একটু দেখে নিও, ইউটিউবে একটু দেখে নিও। আমাদের ডিপার্টমেন্টে একটা আছে আইডি, ওগুলো তো মানে যা অবস্থা আর কি। ওই আইডি নিয়ে অনেক কাহিনী, ওইটা রিসিভ করতে গিয়ে দেখি অনেক কাহিনী, কোয়ালিটি যা আমরা দিছিলাম কোয়ালিটি মিলতেছে না, রিভিউ করতে হ্যান করছে, অনেক কাহিনী করে পরে আমাদেরকে আবার টিভি বসাই দিয়ে গেছে, ব্যবহার হয় না। ওই জন্য ইউটিউবে দেখে নিও। আমরা স্পেশালি চর্চা যদি ব্যাপারগুলো তো একবারও না দেখো ওর দেখা যায়। আমাদের ডিপার্টমেন্টে একটা আছে আইডি, ব্যবহার আর হয় না, ওই কালেক্ট করা বন্ধ। তো যেটা বুঝলাম, এটা আইডি লিড লাগাই দেওয়ার পরে অ্যাডহেসিভ লিড টেস্টের লাগাই দিলে লিডগুলো আমি দেখাচ্ছি পরে ওটা লাগাবে। তো সেই ডিকটেট করে, রিদম আইডেন্টিফাই করে করে সেই বলে যে এটা এই জিনিস হচ্ছে, এত জল দিতে, তখন জাস্ট ওকে করতে হয়, এটাই সে সব ডেলিভারি করে দেয়। সাথে ডিরেক্ট সে ডিকটেশন দেয়, ডিরেক্ট দেয়, মেশিন থেকে ডিরেক্ট ডিকটেশন দেয়। আচ্ছা, ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমের জন্য বলছি যে যদি কোনো তুমি একা থাকো, অ্যালোন, নো মোবাইল ফোন, লিভ দ্য ভিকটিম টু অ্যাক্টিভেট ইমার্জেন্সি রেসপন্স টিম অ্যান্ড গেট দ্য আইডি বিফোর বিগিনিং সিপিআর। সিপিআর শুরু করার আগে তুমি আগে ইমার্জেন্সি অ্যাক্টিভেট করো, একা পরে চাইবো না। তুমি একা সিপিআর দিয়ে গেলা, পরে ডাকা শুরু করা আর লুক পাইলা না, কিছু সাপোর্টিভ তোমার কোনো লুক পাইলা না, এমন যেন না হয়। আর আমাদের দেশে বিশেষ করে আউট অফ হসপিটাল যদি হয়, এবং ইভেন পেরিফেরিতে ইন হসপিটালও যদি হয়, তুমি আগে ইনফর্ম না করে অবশ্যই সিপিআর দিতে যাবা না, অবশ্যই যাবা না। আমাদের দেশে পার্সপেক্টিভ যারা সিপিআর বুঝে না, 80% মানুষ সিপিআর বোঝে না, তোমাকে ভুল বুঝতে। সুতরাং আগে বলো যে আপনার রোগীর হার্ট থেমে গেছে, বাংলায় আমি যেটা বলি, আমি যেটা বলি আর কি, আপনার রোগীর হার্ট থেমে গেছে, রোগী মারা যাচ্ছে, আমরা আমরা হার্টকে মেসেজ দিয়া বাঁচানোর চেষ্টা করব যদি পারমিশন দেন। রোগী মারা গেছে, আমরা হাত ফিরে আনার চেষ্টা করব যদি পারমিশন দেন, একদম সোজা কথা। আর সাথে আশপাশে যারা আছে ওদেরকে বলবো অ্যারেস্ট হয়ে গেছে, অন্তত তোমার যারা মেডিকেল স্টাফ ওরা যেন বুঝে যে হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইউ আর ডুইং। আশপাশে একটু জোরে বলবো, লাউডলি বলবা, অন্তত রুগীর সাথে রুগীর অ্যাটেন্ডেন্ট, অন্য রুগীর অ্যাটেন্ডেন্ট যারা থাকে, বা তুমি এমন জায়গায় পড়ে গেছো যে তোমাকে একটা 1 মিনিটের কম আছে, তাহলে একটু ইন্টারাকশন হবে। আনিস তাহলে একটা আরেকবার ওই লিঙ্কে ঢুকবো নাকি আনিস? এই লিঙ্কই স্যার আমি, জি স্যার। এই লিঙ্কে আবার ঢুকবো না, শেষলে পরে, ঠিক আছে? তাহলে শেষলে ওই লিঙ্কে আবার সবাই ঢুকে যাও। তাহলে আগে সবাইকে ব্যাপারটা বোঝানো, তারপর শুরু করা। আদারওয়াইজ সেন্ড সামওয়ান, যদি একাধিক থাকে আগে কাউকে বোঝায় দাও যে আপনি কথা বলেন, আমি শুরু করতেছি, সাপোর্ট দেওয়া। In case of witness collapse in children or infant, give CPR 2 minutes before leaving the victim. বাচ্চাদেরকে আর্লি শুরু করে দেওয়া, যত আর্লি বুঝাতে সমস্ত করলে বাচ্চারা আবার খারাপ হয়ে যাবে। টু রেস্কিউয়ার প্রিপেয়ার দ্য আইডি, একজন সিপিআর শুরু করবে, আরেকজন কি করবে, the second rescuer prepare the ID, begin chest compression, count the compression out loud, 30 compression and 2 breath। প্রতি 5 সেকেন্ডের পরে 2.5 মিনিট পর আবার চেঞ্জ হবে, 2 মিনিট পর 30 কম্প্রেশনে, 1 মিনিটে 60 কম্প্রেশন, 100 কম্প্রেশন, 2 মিনিটের ভিতরে পরে সে সাইকেল চেঞ্জ করবে। Quickly switch between the roles to minimize the interruption of delivering chest compression. When ID is connected, minimize interruption of CPR by switching users, the rescuers, while the ID analyzes the heart rhythm. If a shock is indicated, minimize interruption in CPR. Resume CPR as soon as possible. শক দেওয়ার আগে একটা জার্গন বলে খুব পরিচিত, আই এম ফ্রি এভরিবডি ফ্রি। সবাইকে বলে হ্যাঁ আলাদা আছেন কিনা, দূরে যান, কেউ রুগীকে টাচ থাকেন না, তাহলে ভালো মানুষ শক খেয়ে যাবে। আবার
এই কথা ক্লিয়ার করা যে এভরিবডি ক্লিয়ার, সবাই আলাদা হয়েছে কিনা, সবাই ক্লিয়ার আছে কিনা এনশিওর করা। আই এম ক্লিয়ার, এভরিবডি ক্লিয়ার। এই ব্যাপারগুলো মানে নেচার হয়ে যাবে, সিপিআর এর ধাপ এগুলো। ওই নামাজের সময় যেমন সূরা পড়তেছি, খাওয়ার সময় কোনটা পর কোনটা খাচ্ছি, হ্যাঁ, একদম মানে জাস্ট মানে হেবিট হয়ে যাবে, এগুলো চলে আসবে কথা। তাহলে এই ক্ষেত্রে কথাগুলো আমরা শুনতে পাইলাম, কল ফর ইমার্জেন্সি সার্ভিস, নো ডেফিনেট পালস, স্টার্ট সিপিআর, পালস হলে অ্যাডমিশন ওয়ান ব্রেথ, পালস যদি পাইলাম একটা ব্রেথ দেন, দেন অ্যাসেস করেন, নেক্সট পালস আবার 2 দিন পরে অ্যাসেস করেন। আর যদি পালস না থাকে সিপিআর এডি জোগাড় করলাম, এডি জোগাড় করে অ্যাডমিশন, আবার যদি পালস আসলো তখন আবার ব্রেথ দিলাম, পালস নাই আবার সিপিআর ওই সাইকেলে চলে গেলাম, থার্ড স্টেপ টু সাইকেলে চলে গেলাম। ঠিক আছে। আর এখানে বললো যে উইদিন 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিতরে চেষ্টা শুরু করতে হবে। অ্যালাউ কমপ্লিট রিকয়েল, কম্প্রেশন, অ্যাডুকেট কম্প্রেশন হয়, অ্যাডুকেট রিকয়েল হয়, ডেথে যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, চেস্ট অল এক্সপ্যান্ড করে, আবার ওভার ভেন্টিলেট না হয়, আবার স্টমাকে সব যা ব্রিদিং দেওয়া হলো সব স্টমাকে চলে গেলে এমন না হয়, এয়ারওয়েটা যাতে ওই স্টিল চিন লিফট করে এয়ারওয়েটা সোজা আমি স্ট্রেট করে নিলাম, এই জিনিসগুলো খেয়াল রাখা। আনরেসপন্স যদি এখনো থাকে, আনরেসপন্স থাকে উইদাউট নর্মাল রেসপিরেশন, তখন আমরা চলে যাব। এটাই বড় করে দেখাচ্ছি এখানে, আগেরটা বড় করে 2 ভাগ করে দেখাচ্ছি বোঝার জন্য। আচ্ছা, এখন যদি আমরা ওখানে দেখলাম এইডি লাগালাম, আমরা বললাম যে এইডি লাগালাম, এইডি পরে আমরা দেখলাম যে আনশকেবল না শকেবল রিদম। আমরা আগে যেটা দেখছিলাম যে চারটা মরফোলজিতে ভিটি ভিএফ এই দুটো হলো শকেবল রিদম, আর অ্যাসিস্টোল পালসেস ইলেক্টিভিটি এই দুটো আনশকেবল রিদম। চারটা ফর্ম আমরা বলছিলাম। আনশকেবল রিদম আর শকেবল রিদম, ঠিক আছে। আর এটা হলো শকেবল রিদম, ভিটি এন্ড ডিএফ এই দুটো শকেবল রিদম। এখন অ্যাসিস্টোল, পালসেস ইলেকট্রিক অ্যাসিস্টোল তো তোমরা সবাই চিনো, পালস ইলেকট্রিক আমি কখন চিনবো? আমি পালস পাইলাম না, বাট ইজিলিতে যখন এরকম একটা রিদম আছে, এটা ইজিলি রেগুলার হবে, রেটটা ফাস্ট ও স্লো হতে পারে, নেরো ওয়াইড হতে পারে, পি ওয়েভ মে নট বি ভিজিবল, মে বি ভিজিবল, থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে মেনলি রেগুলার রিদম, আমি রেগুলারটা কমপ্লেক্স পাচ্ছি, পালস নাই, তাহলে মূল কথা কি, পালস নাই, পেশেন্টের একটা রেগুলার রিদম আছে। ইউজুয়ালি 40-50 থাকে, ওয়াইড কমপ্লেক্স থেকে নেরো হতে পারে। তার মূল পার্থক্যটা কোথায় হলো, পালস লেস। সুতরাং পালস আইডেন্টিফাই করাটা খুবই ভাইটাল এখানে। আমি এরকম রিদম পায়া পেশেন্ট নন রেসপন্সিভ, পালস নাই। পেশেন্ট যদি স্ট্রোক হয়ে থাকে তাহলে নন রেসপন্সিভ থাকবে, এরকম পালস হলো পেশেন্ট স্ট্রোক, নন রেসপন্সিভ। তাহলে আমরা ব্রিদিং এবং পালস এই দুইটা কিন্তু বারবার বলা হয়েছে, রেসপন্স, ব্রিদিং, পালস, তিনটা জিনিস থাকে দেখা। স্ট্রোকের সিভিটি পেশেন্ট নন রেসপন্সিভ থাকবে, বাট ব্রিদিং এবং পালস তখন আমাকে আইডেন্টিফাই করবে পেশেন্ট অ্যারেস্টিক আছে কিনা, এটা পালসের ইলেকট্রিসিটি নাকি। আচ্ছা, সুতরাং পালস আইডেন্টিফাই করাটা প্র্যাকটিস করো। কেরোটিড পালস ইমান সময় তাড়াহুড়া করে আরো দেখা যায় না, এই জন্য রুগী দেখার সময় নিত্য যদি আমরা রুগী দেখার সময় কেরোটিড পালস একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, কোথায় দেখে, কিভাবে দেখে, আমি পাই কিনা, কেমন, তাইলে ইমার্জেন্সির সময় তুমি মিস করবে না। আদারওয়াইজ ইমার্জেন্সির সময় তুমি পালস আছে, আমি মিস করার কারণে আমি তাকে পালস কার্ডিয়াক বানাই দিলাম, আমি পাই নাই বুঝলাম। তখন তেমনি ভলিউম কম থাকবে, রেট কম, প্রেশার কম, ভলিউম কম থাকবে, ফলে আমরা এটা মিস করতে পারি। কোথায় দেখে, কিভাবে দেখে, কে বলতে পারবে? কে দেখে, কোথায় দেখে, কে বলতে পারবে? একজন বলো, কেরোটিড পালস কোথায় দেখে? কিভাবে দেখে আমরা? অ্যান্টেরিয়র বর্ডারে প্রথম আমরা প্রথম আদাম স্যাপল আইডেন্টিফাই করি,
প্রথম আদামস আইডেন্টিফাই করে তার ল্যাটারালি যাওয়া হয়। থাম্ব দিয়ে দেখতে পারো বা টু ফিঙ্গার দিয়ে দেখতে পারো। থাম্ব দিয়ে আমরা সাধারণত দেখি, আদামস অ্যাপেল আইডেন্টিফাই করে জাস্ট ল্যাটারালি অ্যান্টিরিয়র বর্ডারে ওখানে আমরা দেখি। একটু মাইল্ড কম্প্রেশন, দুই দিকে দুই পাশে একবারে দেখা যাবে না। এটা হলো ভিটি, ভিটি এটা আমরা অন্য জায়গায় পড়বো, ইসিজিতে পার্থক্য। ভেন্ট্রিকুলার কনকর্ডেন্স এই শব্দটা বলতে কি বুঝে, কি বুঝে বলো তো আমাকে একজন বলো। ভেন্ট্রিকুলার কনকর্ডেন্স কি বলে, কি জিনিস? ভিটিতে আছে, হোয়াইট কমপ্লেক্স অন্য জায়গায় থাকবে না। ভেন্ট্রিকুলার কনকর্ডেন্স কি জিনিস একজন বলো। স্যার এটা একটু বুঝিয়ে দিতে হবে, এটা বুঝি না স্যার। ভেন্ট্রিকুলার কনকর্ডেন্স হলো V1 থেকে V6। এখানে দেখো, এটা দেখা যাচ্ছে তো, V1 থেকে V6 ইজিটা দেখা যায়। জি জি স্যার, স্যার, দেখছি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, V1 থেকে আর একটু বড় করি, V1 থেকে V6 এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে এই মার্কেট নল দেখা যাচ্ছে একটা, এই নসটা, এটা হলো আইসোলেটিক লাইন। এটা হলো টিপি সেগমেন্ট। মানে পি নাই তো, পি নাই, টি এর সাথে এটা হচ্ছে টি, এটা কিউআরএস, টি কিউআরএস। তাহলে দেখো কিউআরএস টি, এই যে এখন সবগুলো এই যে টির পরে যে বেজ লাইন, এই বেজ লাইন থেকে V1 থেকে V6 সবগুলোতে বেজ লাইনটা কিউআরএস নিচের দিকে না, জি খেয়াল করছো? এখানে V3 V4 V5 V6 সবগুলোতে কিউআরএস নিচের দিকে না, এই যে এই নোট থেকে, বুঝতে পারছো কিনা কথাটা? এই V1 থেকে V6 সবগুলোতে যদি কিউআরএসটা নটটা একদিকে হয় উপরের দিকে নয় নিচের দিকে, হয় উপরের দিকে নয়তো নিচের দিকে, যেদিকে একদিকেই থাকে তাহলে ভেন্ট্রিকুলার কনকর্ডেন্স। এটা ভিটিতে হয়। আর ভিটি ছাড়া যদি ব্রড কমপ্লেক্স টেকিকার্ডিয়ার বাকি কারণগুলো কি কি আছে পরীক্ষা যদি বলে, আমরা 4-5টা কারণ পরীক্ষা লিখতে হয় নাম্বার অনুযায়ী অফিসে। ব্রড কমপ্লেক্স টেকিকার্ডিয়া সরাসরি ভিটি না বললে, একটা হলো ভিটি SVT with aberrant contraction, WP with W tachycardia, sinus tachycardia with bundle branch block। ঠিক আছে, এই চারটা কমন কারণ। ওই বাকি তিনটাতে V1 এ এবং V6 এ দুইটা ডিরেকশন দুই দিকে থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকলে V1 এ পজিটিভ আর V6 এ নেগেটিভ। যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে V1 এ নেগেটিভ V6 এ পজিটিভ। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে V1 এবং V1 থেকে V6 সবগুলোতে যদি একই দিকে থাকে, আইসোলেটিক লাইনের সব নিচের দিকে অথবা সব উপরের দিকে, এটা হলো কনকর্ডেন্স মেনটেইন। আমরা বলবো ভেন্ট্রিকুলার কনকর্ডেন্স মেনটেইন। এই যদি ডেসক্রাইব করি আমি বলবো যে দ্যার ইজ টেকিকার্ডিয়া, হার্ট রেট অ্যারাউন্ড 2 ঘর আছে এখানে, তাহলে অ্যারাউন্ড 150, হার্ট রেট অ্যারাউন্ড 150, দুইটা কি কিউআরএস মাঝখানে দুইটা বরাবর আছে, তাহলে অ্যারাউন্ড 150 হার্ট রেট। ব্রড কমপ্লেক্স টেকিকার্ডিয়া কিউআরএস ওয়াইড এখানে 2 3 4 5 ঘর, তাই 118 মিলিসেকেন্ড। and ventricular concordance maintained, তাহলে বলবো এটা in favor of VT. The findings are in favor of VT. No P, there is no P, তাহলে finding of VT। বুঝতে পারছো কনকর্ডেন্সটা? আচ্ছা, এটা হলো VF এর ভিতরে VF এর এই ফর্মটাকে টর্সাডিসিটি পয়েন্টেজ বলে। টর্সাডিসিটি পয়েন্টেজ যে
অ্যাক্সিসটা মুভ করতেছে, একই উপরের দিকে নামে একবারে আইসোলেট থেকে কখনো পজিটিভ ওয়েভ, কখনো নেগেটিভ ওয়েভ, কখনো আইসোলেটিক। এই এই যে সুইচিং হয়, অ্যাক্সিস সুইচিং হচ্ছে, কখনো পজিটিভ ওয়েভ, কখনো নেগেটিভ ওয়েভ। আইসোলেটেড লাইন থেকে কখনো উপরের দিকে, কখনো নিচের দিকে। এই যে এই নিচে দেখো V1 দেখো, কখনো এই যে পজিটিভ ওয়েভ, আবার এখন নেগেটিভ ওয়েভ। এই যে সুইচিং করতেছে টুইস্টিং অ্যাক্সিস, টুইস্টিং অ্যাক্সিস দেখো, খেয়াল করছো V1 টা খেয়াল করো ভালো করে। টুইস্টিং অ্যাক্সিস, এখানে পজিটিভ ওয়েভ, এখানে নেগেটিভ ওয়েভ, এখানে পজিটিভ ওয়েভ, এখানে নেগেটিভ ওয়েভ। এই যে টুইস্টিং অ্যাক্সিস, এটাকে বলে টর্সিবিলিটি কোয়ান্টিটি। ডিফিব্রিলেশনটা আমরা করি বাইফেজিক। আমাদের এখনকার মেশিন বেশিরভাগই বাইফেজিক। আমরা 100 জুল দিয়ে শুরু করি, ভেন্ট্রিকুলার টেকিকার্ডে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন 100 জুল শুরু করি। আর এসভিটি তে বাইফেজিক 10 জুল দিয়ে শুরু করি। এটি ফিব্রিলেশনে 50 জুল দিয়ে শুরু করি। 10-20 জুলেই কাজ হয়ে যায় এসভিটি তে। এটি ফিব্রিলেশনে 50 জুল দিয়ে শুরু করি। মনে রাখো জিনিসগুলো। ভিটিতে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াতে 100 জুল দিয়ে শুরু করি, 200 জুল লাগতে পারে। মনোমরফিকে 200 দিয়ে শুরু করি। আইডিতে ডিভাইস নিজে ডিজাইন করে দেয় কত দূর লাগবে, কত দূর থেকে শুরু করবে সে। Failure of a single adequate shock to restore the pulse should be followed by continued CPR. আমি শক দেওয়ার পর দেখলাম যে পালস ফিরে আসে নাই, কমপ্লেক্স ঠিক হয় নাই, শক দেওয়ার পরে দেখলাম যে ওকে আমার এসবিটি কারেক্টেড, ভিটি কারেক্টেড, রেগুলার কমপ্লেক্স শুরু হয়েছে, তখন আমি পালস দেখলাম। 10 সেকেন্ডের ভিতর, 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। আমি শক দেওয়ার পরে উইদিন সেকেন্ড রিদম কারেকশন হবে। আমি পালস দেখতে 10 সেকেন্ডের বেশি দেরি করতে পারবো না। 10 সেকেন্ডের ভিতরে পালস আইডেন্টিফাই করতে হবে আমাকে। যদি পালস পাই না, দেন আবার রিজিউম সিপিআর। সেকেন্ড শক ডেলিভার আফটার 5 সেকেন্ড। 5 সেকেন্ড সিপিআর 2 মিনিট লাগবে, 2 মিনিট পর আবার শক দিব। কার্ডিয়াক অ্যারেস্ট ইজ স্টিল পারসিস্ট, পেশেন্ট ইজ ইন্টিউবেটেড এন্ড আইভি অ্যাক্সেস। পরপর 2টা সেশন শকের পরে যদি দেখি না হচ্ছে না, 2-3টা সেশন না ফিরতেছে না, দেন প্ল্যান ফর ইন্টিউবেশন। নাইডি বলো, আমার ফোনটা লাগবে না, তুমি কথা বলো ছেলেমেয়ের সাথে। টাকা পে করা আছে বরাবর, এখন মাস দেরি করবে কেন? তুমি কথা বলো, স্যার আমাকে খালেদ পাঠাই। হ্যাঁ হ্যাঁ, স্যার বলো স্যার, আমি বঙ্গবন্ধু খালেদটা পাঠাইছি, কথা বলো আসতে জন্য সরাসরি কথা। এই যে হলো আমরা এইডি, এই যে এটা হলো এইডির ছবি, বুঝছো? রাইট টু দি স্টার্নাম মুখস্থ রাখবা, ছন্দগুলো মুখস্থ রাখবা। যারা অ্যানেস্থেশিয়া তারা তো প্রচুর কাজ করবে ইয়াতে, অ্যানেস্থেশিয়া এবং এটা নিয়ে কাজ করে ওরা। তারা নিউরোলজি বা নিউরোলজি, তারা তো এগুলোর এক্সপ্লোর কম পাবা। তোমরা হয়তো নিজেরা ব্যক্তিগত পড়ছো, বাট এই শব্দগুলো মনে রাখবা। রাইট টু দি স্টার্নাম, বিলো দি ক্লেভিকল, মুখস্থ একদম, নামটার মতো মুখস্থ। রাইট টু দি স্টার্নাম, বিলো দি ক্লেভিকল, রাইট টু দি স্টার্নাম, বিলো দি ক্লেভিকল। আর অ্যাট দ্য অ্যাপেক্স, রাইট টু দি স্টার্নাম, বিলো দি ক্লেভিকল। নর্মালি এটা শক দেওয়ার সময়, ম্যানুয়াল শব্দের সময় এরকমই, রাইট টু দি স্টার্নাম, বিলো দি ক্লেভিকল আর অ্যাট দ্য অ্যাপেক্স। এখন কারো যদি পেসমেকার লাগানো থাকে এখানে, তাহলে কি করবো? অ্যানেস্থেশিয়ারা বলো, তোমরা জানো জিনিসগুলো। যদি এখানে লাগানো থাকে, পেসমেকার লাগানো আছে, তাহলে কি করবো? যদি বাম দিকে পেসমেকার লাগানো থাকে তাহলে তো সমস্যা নাই আমার, আমি যথেষ্ট 6 সেন্টিমিটার দূরে আছি, 6 ইঞ্চি দূরে আছি আমি। আর যদি এখানে পেসমেকার লাগানো থাকে তাহলে বলে দিবা। তাহলে দুইটা পথ, আমি এখানেও দিতে পারি, লেফট টু দি স্টার্নামও দিতে পারি, অথবা আমি অ্যান্ড্রোকোস্টাল দিতে পারি। রোগীকে কাজ করে অ্যান্ড্রোকোস্টাল দেওয়া। আমি একটু ক্লাসে, আমি একটু পরে তোর ফোন দিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি একটু ক্লাস শেষ করে, আমি একটু ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, যদি তাহলে দুটো কথা মনে রাখো, যদি এখানে ডান দিকে যদি পেসমেকার লাগানো থাকে তাহলে আমি স্টার্নামের উপরে দিতে পারি, বা স্টার্নামের বামে দিতে পারি, অথবা অ্যান্ড্রোকোস্টাল স্টার্নামের উপরে এখানে, আর ব্যাকে স্কেপুলার মিডিয়ালি, লেফট স্কেপুলার মিডিয়ালি আমি প্যাডেল রাখবো। এই দুইটা দিতে পারে। এখন খুব গুরুত্বপূর্ণ হলো অর্কেস্ট্রা। মেনটেন অ্যান অর্কেস্ট্রা অফ অ্যাক্টিভিটি বিটুইন ফিজিশিয়ান, নার্স এন্ড আদার হেলথ কেয়ার প্রোভাইডার ওয়ার্ড বয়। এখানে কারা কারা আছে দেখো, আমার টিম লিডার থাকবে, একজন টিম লিডার, যে দূর থেকে শুধু দেখবে আর কমান্ড দিবে, কি হচ্ছে দেখবে, অ্যাসেস করবে। চেস্ট কম্প্রেশন হচ্ছে কিনা, ইন হসপিটালের কথা বলতেছি, চেস্ট কম্প্রেশন হচ্ছে কিনা,
সুইচিং ঠিক মতো হচ্ছে কিনা, নার্স কি ড্রাগ দিচ্ছে, এরর মেনে হচ্ছে কিনা, ইনফরমেশন হচ্ছে কিনা, মেশিন সেটআপ ইন্টিগ্রেশন, মেশিন সেটআপ ড্রাগ কি কি দিচ্ছে, নার্স ড্রাগ কি কি দিচ্ছে, একজন নার্স ড্রাগ দিবে, কি ড্রাগ দিবে, যে ক্যাশ কম্পিটিশন দিবে সে ড্রাগ গাইড করবে না, একজন টিম লিডার গাইড করে থাকবে কি হচ্ছে না হচ্ছে, রেকর্ড কিপিং একজন করবে, সাপোর্ট স্টাফ বেড রেডি করবে, মেশিন রেডি করবে, চ্যানেল অক্সিজেন চ্যানেল রেডি করবে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো এই সবার ভিতরে কোঅর্ডিনেট করবে একজন টিম লিডার কোঅর্ডিনেট করবে, এই অর্কেস্ট্রা মেনটেন করতে হবে। আমাদের দেশে যে প্রবলেমটা হয়, রেকর্ড কিপিং আমরা কাউকে রাখি না, টিম লিডার সবাই সিপিআর চেস্ট কম্প্রেশন দেয়, সবাই ধাক্কা ধাক্কি শুরু করা যায়, কিন্তু এই রিদমটা অভিনয় করে নিজেদের টিম বিল্ড আপ তৈরি করা, যে আমরা এই কাজটা করে এভাবে করবো, ওকে আমি যারা আছি করতে থাকেন, এখন ডাইকামোড দেন, অ্যাট্রোপিন দেন, যে ড্রাগের কথাটা ড্রাগ দিচ্ছে সেই শুধু শুনবে ড্রাগ কি দেওয়া হচ্ছে, আরেকজন হিসাব রাখবে, ওকে কতক্ষণ সিপিআর দিচ্ছে, কতক্ষণ কি ড্রাগ দিচ্ছে, এই রেকর্ড আমাদের থাকে না। আমরা পরে মারা গেল ভালো হলো, পরে বসে বসে অ্যাডভোকেট লিখে এতটা সময় এই করছিলাম, এই কি করছিল রে, কি দিয়েছিল স্যার, তা না। এই আইডিয়ালি এই টিম অ্যাপ্রোচটা থাকবে, ঠিক আছে। তো আমাদের দেশে তো ব্যাপারগুলো এখনো এস্টাবলিশ করতে পারিনি আমরা, তোমরা যখন যাবো তখন আস্তে আস্তে আবার এই জিনিসগুলো আমরা আবার ডেভেলপ করবো, আমাদের দ্বারাই করতে হবে, তোমরাই করবে ইনশাআল্লাহ। তাহলে ট্রিটেবল কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট আমরা জানি, 5A 5T, হাইপোক্সিয়া, হাইপোভোলেমিয়া, হাইড্রোজেনাস, অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপোথার্মিয়া, টক্সিন, ট্যাম্পোনেট, কার্ডিয়াক ট্যাম্পোনেট, পালমোনারি এম্বোলিজম, করোনারি আর্টারি অ্যাবিকরনিক সিনড্রোম, টেনশন নিউমোথোরাক্স। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখন আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিব, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো, নাহলে আমি এখন প্রশ্ন করবো। নাহলে উত্তর দাও, এটা হলো which of the following is true regarding BLS? নাও তোমাদের যে আছে না, এটাকে আনিসুল, এখানে কি তোমাদের কি চ্যাট বক্সের মতো আছে, এখানে তোমার এখানে চ্যাট আছে, চ্যাট বক্সে দাও তো, লেখো দেখি তোমার উত্তর দাও দেখি, একই উত্তর দাও তোমার হবে। দেখা যাচ্ছে which of the following is true regarding BLS? It is obsolete. Recent changes may be mouth to mouth. It should be mastered. Prior to excellence. কোনটা হবে? কোন উত্তর পাই না কিন্তু এখন। সিঙ্গেল বেস, সিঙ্গেল অ্যান্সার। আচ্ছা, সিঙ্গেল ব্যাচ। এটা তো মানে ইনফেকশন ডিজিজ হওয়াতে আমরা এটা জন্য বেশি ওরিড আমরা রেসপিরেটরি সেফটির জন্য, বাট আইডেন্টিটি কারণ হলো এসিএলএস যে জানবে, এসিএলএস এর আগে তোমাকে বিএলএস দিতে হবে, বিএলএস জানতে হবে, এটা মাস্ট। এখানে কন্ট্রোভার্সি বি নিয়ে কথা থাকতে পারে, হ্যাঁ নীতি কথা থাকতে পারে অনেক, বা কেস টু কেস ভেরি করতে পারে, সি মাস্ট। কি হলো, হ্যাঁ সি মাস্ট, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি তাহলে, আবার দেখো দেখি চ্যাট বক্সে উত্তর দাও। এখন মনে হবে ফার্স্ট স্টেপ অফ অ্যাসেসমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল ফাউন্ড ডাউন, পড়ে গেছে রাস্তায় হঠাৎ করে, কোনটা হবে তাহলে? চেক দ্য ব্লাড প্রেশার, হার্ট রেট, check to see if they are conscious or unconscious, check their pupil size. Heart rate, blood pressure, pupil, নাই consciousness, কোনটা? টু জি স্যার, হার্ট রেট দেখতে। সি হবে উত্তর, হ্যাঁ
আনিসুল হার্ট রেট কি গুনবা তুমি না রুগী দেখবা? হ্যালো, করে গেছে রুগীরা, কি অবস্থা, কেমন আছেন? এই যে এটা চোখ খুলেন, হার্ট রেট তো তুমি গুনবা না 30 সেকেন্ড ধরে 1 মিনিট ধরে, 10 সেকেন্ডের ভিতরে আইডেন্টিফাই করতে হবে রুগী কনসাস কিনা। ঠিক আছে, আগে আগে থেকে এটা ভাইটাল পার্ট যে সে রেসপন্সিভ কিনা। তারপরে তুমি পালস দেখবা, ব্রিডিং দেখবা। আগে তুমি রেসপন্সিভ কিনা, রেসপন্সিভ হলে তো তোমার পালস ব্রিডিং এ যাওয়ার দরকার নাই। জি হ্যাঁ, তখন তারপর তুমি পালস গুনো, হ্যাঁ এখন কি পজ আছে কিনা, সে রিদম ফিরে আসছে, রেসপন্সিভ, ওকে। এখন যদি হয় তাহলে তো সে ব্যাক করছে, একটা মিনিমাম সার্কুলেশন মেনটেন করতে, তাদের সে তো কনসাস হইতো না, আনকনসাস হয়ে গেছিল। একটা তাহলে সিনকোপা ছোট কিছু হয়েছে বা একটা সিনকোপাল অ্যাটাক হয়েছে, নট অ্যারেস্ট। অ্যারেস্ট করতে একটু সময় লাগবে, সিনকোপার চেয়ে একটু বেশি সময় লাগবে। হ্যাঁ হয়ে আবার ব্যাক করে গেছে, অ্যারেস্ট হয়েছে আবার ব্যাক করে গেছে। এই জন্য আমরা যে ভিটি যেটা বলি, ভিটির কয়েকটা নাম আছে, ভিটিতে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ভিটি আমরা কখন বলি? একটা বলি একটা একটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, একটা হলে আমরা প্রিমেচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স বলছি, দুটো হলে কাপেট বলতেছি, তিনটা হলে ট্রিপল বলতেছি, তিনটার বেশি যখন হয় তখন বলতেছি ভিটি। পরপর কনজিকিউটিভ তিনটার বেশি বিট, তিনের বেশি, চারটা 4 ওর মোর, আমরা বলছি ভিটি। এটা যদি 30 সেকেন্ডের বেশি পারসিস্ট করে তাহলে সাস্টেন ভিটি, 30 সেকেন্ডের কম যদি পারসিস্ট করে দ্যাট ইজ নন সাস্টেন ভিটি। এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সিতে একটা মেয়ে আছে, তোমরা ডিউটি থেকে গেলে দেখতে পাবা, 20 বছরের একটা মেয়ে, যে ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, এর হলো 22 থেকে 25%, সে পালপিটেশন বলতেছিল। ইয়েস কম থেকে আমরা হল্টার করলাম, হল্টার করে দেখলাম তার 22 সেকেন্ডের ভিটি হয়, 22 সেকেন্ডের। দেখি সাস্টেন না নন সাস্টেন? নন সাস্টেন। নন 30 সেকেন্ড 30 সেকেন্ড ওর মোর হলে আমরা 30 সেকেন্ড ওর মোর, তাহলে আমরা বলতাম সাস্টেন ভিটি, দ্যাট ইজ অ্যারেস্ট। নন সাস্টেন ভিটি কিন্তু অ্যারেস্ট না। ঠিক আছে, সিম্পল হতে পারে পেশেন্টের। আচ্ছা, তাহলে এটা 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 দেখো হচ্ছে হুইচ ফ্যাক্টর ইজ ক্রিটিক্যাল ইন এনি ইমার্জেন্সি সিচুয়েশন। কোনটা বেশি ক্রিটিক্যাল? সিন সেফটি, এইজ অফ দ্য ইন্ডিভিজুয়াল, রিসেশনের স্ট্যাটাস আর প্রেগন্যান্সি স্ট্যাটাস, কোনটা দেখবো আমরা? এই চারটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সিন সেফটি, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফর পেশেন্ট অ্যান্ড ফর রেস্কিউয়ার, দুজনের জন্য। দুজন দিকে ইনজুর্ড ইউরসেলফ, খুব বারবার বলা হচ্ছে ইনজুর তুমি সিচুয়েশনাল হতে পারো, আশপাশের মানুষ দ্বারা হতে পারো। অ্যাটেন্ডেন্স বুঝে না, পরে বলবো যে বুঝি নাই, বলে ফেলছে, যা করা করে ফেলছে। এই যে নারায়ণগঞ্জে যে কাজটা করলো, ঠিক আছে, বাংলাদেশের পার্সপেক্টিভে সারা বিশ্বে এটা ভায়োলেন্স কিন্তু ইন্ডিয়াতেও কম না, ইউরোপেও কম না। ভায়োলেন্স এগেইনস্ট ইন্ডিয়া, ওদের দেশে রুলস আছে, আমাদের দেশে রুলস নাই, এটাই মুশকিল। আচ্ছা, হাউ ডিড ইউ দি ডিএলএস গাইডলাইন চেঞ্জ with the recent AHA guideline? Ventilation are performed before compression. Airway before compression. ABC now CAB. Use of an IID no longer recommended. Rapid transport recommended. স্যার বি। B. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা যাই B. Focus is early intervention of the starting CPR. Look, listen, chill. Look, listen, chill. Look, আমি দেখলাম সে আনকনশাস হলো, লিসেন, ডাক দেওয়ার পর জবাব দিলাম, করলাম, পালস ফিল করলাম। Arrange the DLS chain of survival in the proper order. কোনটা প্রপার অর্ডার দেখো? Look, listen, chill. Check responsiveness, call EMS. Get AID, check responsiveness, call EMS. Get AID, defibrillation, circulation. Check responsiveness, call EMS. Get AID, chest compression, early defibrillation. Call for help, shock, check pulse, shock, and কোনটা বলো? স্যার সি না। সি, ফাইন সি। হ্যাঁ, তাহলে তো সবাই তো পারতেছো তোমরা।
এই যে বললাম না এই সাবজেক্টের মধ্যে অনেক পড়া আছে আগে থেকে। আফটার অ্যাক্টিভেটিং ইএমএস emergency medical service and sending someone for IID, which of the following is correct for the 1 square BLS of an unresponsive individual with no pulse? Breathing, apply IID, run to get help, begin chest compression কোনটা? আমরা বললাম করছি IID পাঠাইছি এখন কোনটা? স্যার ডি স্যার কি begin chest compression, breathing করে আগে chest compression, ফাইন। আচ্ছা এখন অ্যাডভান্সের কয়েকটা কথা, আবার একই কথা এবিসি আমরা জানি, এয়ারওয়ে, ব্রিদিং, above. Yes. all of D, all of. An individual present with symptomatic bradycardia, heart rate 32. Which of the following acceptable therapeutic option? Atropine, sir. Atropine. শুধু ব্রাডিকার্ডিয়া না অ্যাট্রোপিন, যদি তার বিপি কম থাকে আমরা একটু মোমেন্ট যেতে পারি, বাট অ্যাট্রোপিন এখানে বেটার অপশন। এখানে এখানে যদিও বলে, আমি বলতেছি কথাটা, এখানে অ্যাট্রোপিন ইজ ইনিশিয়াল ট্রিটমেন্ট, কিন্তু আনরেসিডেন্ট ডোপামিন এই পরিমাণে আমরা পরে দিতে পারি, কিন্তু ইনিশিয়াল এখানে অ্যাকসেপ্টেবল অপশন। আচ্ছা এটা টেকনিক্যাল প্রশ্ন করছে তাই না? সবগুলি অপশন থেরাপিউটিক অপশন দেখো টেকনিক্যাল প্রশ্ন সবগুলি আসবে। এখানে অ্যাট্রোপিন সবার জন্য প্রথম শুরুতে দিব, এটা ফার্স্ট বলে নাই তো, এখানে অপশন বলছে, অপশন বলছে। হ্যাঁ টেকনিক্যাল প্রশ্ন বলছে। পেসিং তারপরে যদি এগুলোতে না হয় পরে আমরা পেসিং দেবো, টেম্পোরারি পেসিং আমরা করব। SS is preferred in arrest due to easy access and no interaction with CPR. Central peripheral interstitial endotracheal. Central. B sir, peripheral sir, central peripheral আমরা পালস দেখি কোন জায়গায় দেখি? পেরিফেরাল। সেন্ট্রাল তো আমরা পাবো না, পেরিফেরাল ইন্টারস্টিশিয়াল সম্ভব না। Following antiarrhythmic drugs can be used for persistent ventricular fibrillation or persistent VT. ওটা ডি স্যার ডি। অ্যাট্রোপিন কিন্তু অ্যাসিস্টলের জন্য, বিটিপিএফ এর জন্য না। আর অ্যাসিস্টলের সব দিবা কেউ? অ্যাসিস্টলের কেউ সব দিবা? না স্যার, আমি শকেবল স্যার, নন শকেবল রিদম। অ্যাসিস্টলে একটা কথা বলে অনেকে যে অ্যাসিস্টলে যদি হয় ফাইন বিএফ, অনেক সময় ফাইন বিএফ জাস্ট এটাকে অনেক সময় ইয়ে থাকে, যখন কোনো মতেই কাজ হচ্ছে না অ্যাসিস্টলে তুমি মানে 5টা সাইকেল পার করে দিচ্ছ, 2 মিনিট করে 5টা সাইকেল তুমি পার করে দিচ্ছ, 10 মিনিট হয়ে গেছে, অ্যাসিস্টল কারেকশন হচ্ছে না, তাহলে তো ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়ে যাবে। এর ভিতরে 5 মিনিট করে তো ব্রেন ড্যামেজ হয়ে যাবে, 10 মিনিট পার হয়ে গেছে তোমার। তখন অনেকে বলে যে অ্যাড্রিনালিন দিলে ফাইন বিএফ যদি থাকে এটা কোর্স বিএফ হবে, শকেবল নন শকেবল রিদমটা মে টার্ন টু শকেবল রিদম। অ্যাড্রিনালিন দিয়ে একবার ট্রাই করা, অ্যাড্রিনালিন দিলে নন শকেবল রিদমটা ফাইন বিএফ টার্ন টু কোর্স বিএফ, তখন তাকে শকেবল রিদমে ফিরে আসে। ঠিক আছে, আমি তো 10-15 মিনিট পরে তুমি ছাড়া দাও, যা আর ব্যাক করে লাভ নাই। ব্রেন ড্যামেজ হয়ে নিউরোলজি থেকে বলি, যদি লং প্রলংড সিপিআর হয়, শেষ প্রশ্ন আমার, প্রলং সিপিআর এর কারণে যে
ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়, পেশেন্ট অ্যালাইভ বা ব্রেন ড্যামেজ, ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়ে গেছে, এই সিচুয়েশনকে কি বলে, ক্লিনিক্যালি কি বলে, কি টার্ম বলে এটাকে, নিউরোলজি বলো, Brain dead. কি বলে এটাকে? ব্রেন ডেথ তো ডেথই, স্যার পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট। পার্সন ভেজিটেটিভ স্টেট, আরেকটা বলে লকড ইন সিনড্রোম, লকড ইন। পার্সন ভেজিটেটিভ স্টেট ভেজিটেবলের মতো, সে বাইরের সাথে ইন্টারাকশন নাই, আর লকড ইন হলো তার বাইরের সাথে কোনো ইন্টারাকশন নাই, আর হলো ভিতরের দিক, সে লকড ইন এবং পার্সন ভেজিটেটিভ দুইটা টার্ম আছে, আমি শেষ করে দিচ্ছি। ওইটা আমাদের ফলোইং দি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর এসিএস, এসিএস এ কোনটা দিব? লাইন শেষ। এসিএস এ কোনটা বলো? অল অফ অল অফ দ্য ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, তোমরা ভালো পারছো, ভালো থাকো। হ্যাঁ, স্যার আমাদেরকে স্যার স্লাইড গুলো স্যার একটু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা স্যার একটু শেয়ার করা গেলে ভালো হতো। আমার যে আগে যে কনজালটেন্ট ক্লাসে ছিলাম, আমার একটু ভুল হয়েছিল, আই এম সরি ফর দ্যাট। আমি আমার মূল লেকচারটা বাদ দিয়া যেটা রাফ লেকচারটা তোমাদেরকে ফলে আমি অবসর হয়েছিলাম, পরে আমি দেখছি মূল লেকচারটা ছিল, আমি তোমাদেরকে কনজালটেন্টের মূল লেকচারটা মেল করে দিব, একটা মেল অ্যাড্রেস আমাকে দাও, আমি যে এটা লেকচার পাঠাই